ইতিমধ্যে বাংলাদেশের ভোটের রেজাল্ট সামনে এসেছে। বিএনপি 212 থেকে 14টা আসন মোটামুটিভাবে নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে জামাত 74 থেকে 76। কিন্তু একটা কাকতালীয় বিষয় ভীষণভাবে সামনে এসেছে, সেটা হচ্ছে জামাত যে সিটগুলো জিতেছে, আমরা যদি একটু ম্যাপের মাধ্যমে দেখি, মানে বাংলাদেশের ম্যাপটাকে সামনে খুলে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে সেই সিটগুলো কিন্তু একেবারে ভারত ঘেঁষে, আর একটু ভালোভাবে বললে পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা জায়গাগুলো কোন কোন জায়গাগুলো, এবং কেন পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এই সিটগুলোতেই জামাত জিতেছে। তাহলে কি এখানে জামাতের কোনো বড় ফ্যাক্টর কাজ করেছে? কারা অপারেট করেছে? সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কাছে কি এটা কোনো বড় বার্তা? আমরা এই পুরো বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেগুলো কোনগুলো জায়গা, কি কি বিষয়, এবং তার সঙ্গে কোনো রকম কোনো সংযোগ রয়েছে কিনা। আমরা যার সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গাগুলোতে এই জয়টা এসেছে জামাতের। এটা কি নেহাতি কাকতালীয়, নাকি এর সঙ্গে আরও কোনো সম্পর্ক রয়েছে বা আরও কোনো বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক, সেগুলো আমাদেরকে নজর রাখতে হবে। চিকেন স্নেকের কাছে কটা আসন, আমি শুভাশিস আপনাকেও বলবো এইখানে একটু আসতে। আমরা যদি একটু ম্যাপটা সবার আগে দেখাই, আমি আমার চিত্র সাংবাদিক লেসনকে বলবো যে ম্যাপটা একটু দেখাতে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে 70 জামাত মানে হচ্ছে গ্রিন পোর্শনগুলো, আর বিএনপি হচ্ছে 212। এই হচ্ছে রেড জায়গাগুলো। আমি আরেকটু ক্লোজ করতে বলবো। এই যে দেখুন কোন কোন জায়গা, মালদা, তারপরে কোন কোন জায়গা গ্রিন ঘেঁষা, এই যে একদম চিকেন স্নেকের ঘাড় ঘেঁষে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কলকাতা, বর্ধমান, মানে ওয়েস্ট বেঙ্গলের এই ধার ঘেঁষে জায়গাগুলো একদম। আমরা ওই জায়গাগুলো যাব। এবার আমি এক এক করে জায়গাগুলো দেখাই। প্রথমে জামাতের যেটা সিট দেখাই হচ্ছে রংপুর বিভাগ। রংপুরটা কোথায়? এই যে আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি, এই হচ্ছে রংপুর। নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4, রংপুর 1, 2, 3, রংপুর 5, রংপুর 6, কুড়িগ্রাম 1, 2, 3, কুড়িগ্রাম 4, গাইবান্ধা 1, 2, 3, গাইবান্ধা 5 এবং জয়পুরহাট। এই হচ্ছে রংপুর। আমরা রংপুরের গুরুত্বটা জানি শুভাশিস, যে এখানে মিলিটারি ক্যাম্প রয়েছে। তাহলে কি জামাতের কোনো ঘাঁটি সেই ক্যান্টনমেন্ট থেকে পরিচালনা হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে জিনিসটা একটু একটু অন্যরকম মনে হয়। আমি কোনো দিনই কোনো সামরিক বাহিনীর উপরে অযাচিতভাবে কখনোই ডাউট করতে চাই না। তার দেশের সামরিক বাহিনীকে আমি সম্মান করি। তার দেশের সামরিক বাহিনী তাদের কাছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে যতটাই যাই হয়েছে তা হোক না কেন। কিন্তু যদি ম্যাপটার দিকে আপনি নজর দেন, তাহলে একটা জিনিস দেখবেন, একটু যদি ম্যাপটাকে দেখানো যায়, আমরা চিকেন স্নেকের দিকটা এখন যাচ্ছি না, আমরা আসছি এদিকটা। এদিকটা আসলে যদি আমি দেখি, এই ওয়েস্ট বেঙ্গল লাগোয়া যে জায়গাটা আমরা নিয়ে আজকে মোস্টলি কনসার্ন কথাগুলো বলা হচ্ছে, ইন্ডিয়ান বর্ডার স্টেটস, এই যে বর্ডার জায়গাগুলোতে যেখানে প্রবলেমগুলো দেখা দিচ্ছে, এই মানে জামাত জিতেছে, এই জায়গাগুলো কিন্তু কোনোদিনই জামাতের খারাপ ঘাঁটি ছিল না। প্লিজ মাইন্ড ইট। এখানে বরাবরই একটা সাম্প্রদায়িক হাওয়া ছিল, এবং এখানে বরাবরই মেজরিটেরিয়ান পলিটিক্স খেলা হয়েছে। এখানে বরাবরই এমন সাংগঠনিকভাবে জামাত পেনিট্রেট করেও ছিল, যেই জায়গাগুলোতে বলতে পারে না আওয়ামীরও কিছু কমপ্লেন জোন ছিল। এই আওয়ামীর কমপ্লেন জোন নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ কথা হয়েছে, এবং তার জন্য কিন্তু এই যে মালদা আমাদের ক্ষেত্রে, এই যে আপনি আর একটু এগিয়ে যাবেন, মালদার থেকে দিনাজপুর হচ্ছে ডিস্ট্রিক্ট। আমাদের এদিকে আছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওদিকেও দিনাজপুর ডিস্ট্রিক্ট আছে। দিনাজপুর ডিস্ট্রিক্ট বলবেন, রংপুরের যেটা আপনি মিলিটারি বেসের কথা বললেন, এই যে জোনগুলো আছে, এইগুলো জামাতের প্রফেশনালি ভালোভাবে ব্যাকটাপ একটা কিছু ইউনিট অলরেডি অ্যাক্টিভেটেড ছিল। এবার এখানে একটা কথা বলছি, আমরা বারবারই যখন জামাত জোটের কথা বলছি, সেখানে আমরা বরাবরই একটু সতর্কভাবে বারবার বলছি জামাতের রাজনৈতিক জোট। আমি জামাতের অরাজনৈতিক জোটটার কথাটা একটু গুরুত্ব দিতে চাইব। সেটা হলো, জামাত কিন্তু মানে আমি একদম খোলাখুলি আজকে বলার দিন এসে গেছে, জামাত কিন্তু ভোটটা একা লড়েনি।
জামাতের এটা কিন্তু প্রথম 11 দলীয় জোট। নো 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 নো, আই এম গোয়িং টু কমপ্লিটলি ডিফারেন্ট সেকশন। কথা হচ্ছে বাংলাদেশের ভোট কিন্তু কোনো রাষ্ট্রীয় ভোট ছিল না, বাংলাদেশের ভোট একটি আন্তর্জাতিক ভোট ছিল, এবং এই আন্তর্জাতিক ভোটে বহু রাষ্ট্রের ইন্টারেস্ট ছিল, এবং বহু পাকিস্তান তো ছিলই, আমেরিকার ডিপ স্টেট থিওরিতেও কি আপনি এর সঙ্গে আমেরিকা বলে না, এখানে আমেরিকা বললে একটা নির্ধারিত কথা বলা হচ্ছে। ডিপ স্টেট থিওরি কিন্তু আমি বারবার বলছি নট নেসেসারিলি একটা দেশের কেন্দ্রিক কোনো ডিপ স্টেট হবে। ডিপ স্টেট একটা সিন্ডিকেটিভ অ্যাপ্রোচ হতে পারে, এরকম কিন্তু নয় সবসময় ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার কোনো অ্যাপ্রোচ হবে। ধরুন কিছু দেশ যাদের নিজস্ব কোনোভাবে ইকোনমিক কন্ট্রোল নেওয়ার ইচ্ছা কোনো জোনে, তাদের কারুর ইন্টারেস্ট গেইন করানো হলো, তখন কিন্তু তারা একটা ইলেকশনে ইনভলভড হয়, এবং সেখানে তাদের দেশের নিজের এজেন্সিদের কাজে লাগানো হয়, কর্পোরেটস ইনভেস্টমেন্ট হিউজ। কারণ এর কারণে আসছি, আপনারা যদি একটু পর্যবেক্ষণ করে দেখেন, রংপুরের পরেরটায় যাই, রাজশাহীতে যাই, আমি এখানেই বলছি একই, যে কোনো মানে এনিওয়ে ইটস দ্য সেম ম্যাপ। জামাত যেখানে যেখানে কনসেন্ট্রেটেড সিট বেল্টস গুলোর মধ্যে গেছে, মানে ধরুন আজকে ঠিক আছে আপনি রাজশাহী বলছেন, আমি রাজশাহী বলছি, রাজশাহী, রংপুর, এই সব কটা জোনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে জামাত ইনভেস্ট করেছে কত। জামাত এবারে ইলেকশনে অন্য বারের থেকে প্রায় 3.9 টাইমস বেশি ইনভেস্ট করেছে। হাউ ইজ ইট পসিবল? কে ইনভেস্ট করছে জামাতের পিছনে? জামাতে ইনভেস্টমেন্ট করছে, আপনাকে আমি একটু একটা জিনিস দেখাচ্ছি। আমরা যদি নিচের দিকে আছি, যেটা খুলনা জেলা, এই খুলনার যে মানে কুষ্টিয়া বলুন, চুয়াডাঙ্গা বলুন, বা আরেকটু নিজের যশোর সাইডটা বলবেন, এই যশোর সাইডটা যেই গোটা খেলাটা আছে, হিউজ বাজেটে টাকা খরচা করা হয়েছে। আমরা দেখেছি যে জামাতের নেতারা ঠিক ভোট তো হলো বৃহস্পতিবার, টাকা ডিস্ট্রিবিউট করেছে, ক্যাশ ডিস্ট্রিবিউট করেছে, এবং আমি পানের দোকানে গিয়ে বলছে আল্লাহকে নাম পে ভোট দে দে। এবং আমি আপনাকে বলছি জামাতের অন্য যে সময় আপনি হিস্টোরিক আর্কাইভ দেখুন না, তখন যখন জামাত কখনো কনসেন্ট্রেটেড ভাবে ভোট কন্টেস্ট করেছে, কখনো করেনি, ইন অ্যান্ড আউট জামাত কিন্তু বাংলাদেশের পলিটিক্সে আপনি হ্যাঁ, কিন্তু প্রফেশনাল পলিটিক্যাল অ্যাটিটিউড বাংলাদেশের পলিটিক্সে জামাতের আছে এরকম আপনি বলতে পারবেন না। কিন্তু একটা কথা বলাটা খুব প্রয়োজনীয় এই ক্ষেত্রে, জামাত যে ডিস্ট্রিক্টে এবারে কনসেন্ট্রেট করেছে, সেই ডিস্ট্রিক্টে জামাত যে ইনভেস্টমেন্টটা করেছে, সেটা কিন্তু গোটা বাংলাদেশে জামাতের ইনভেস্টমেন্টের সাথে প্যারালাল নয়। আমি এক্ষেত্রে কেন এই পয়েন্টটা বলছি, পয়েন্টটা হলো একটা চিন্তা আমাদের ভারতবর্ষের জায়গা থেকে শেষ হলো কি, সেটা হলো আমাদের অত্যন্ত প্রিয় একটা প্রতিবেশী যারা একটা আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, তারা বলতে পারেন কিছুটা স্টেবল কন্ডিশনে ফিরলো, একটা গভর্নমেন্ট তারা নিজেদের ইচ্ছা ইলেক্ট করলো, কনগ্রাচুলেশনস, কিছুদিনের মধ্যেই তাদের প্রধানমন্ত্রী যে কাউকে হোক নির্বাচন করবেন তাদের ইচ্ছা মতো, এবং সেই নির্বাচিত সরকারের সাথে আমরা সেই জায়গাটা নির্বাচিত সরকারের সম্পর্কে আলোচনা করব, কিন্তু আমি পরে জায়গাগুলো একটু দেখি। আমি একটা পয়েন্টে আসছি, এই পয়েন্টে আসাটা খুব প্রয়োজনীয়। এই যে জায়গাগুলো বাদ দিয়ে জামাত তাহলে বাকি জায়গাগুলোয় ততটা ইনভেস্ট করলো না কেন? তাহলে কি ব্যাপারটা এরকম যে সেখানে বিএনপির ইনভেস্টমেন্ট বা বিএনপি স্ট্র্যাটেজি জামাতের ইনভেস্টমেন্টকে ওভারকাম করে গেল? এখানে যে ইনভেস্টমেন্টগুলোকে কেন কনসেন্ট্রেট করলো? তাহলে কি জামাত নিজেও বুঝে গেছিল যে আমরা পাওয়ারে আসতে পারবো না, কিন্তু আমরা এই বর্ডার কনসেন্ট্রেশনটা বাড়াবো?